মঙ্গা সর্দারের ছেলে গেনু ভারী ডানপিটে, হবে নাই বা কেন, জঙ্গলেও জন্ম, জঙ্গলে ঘুরে বেড়ায় সেই এতটুকু থেকে। এখন বয়সে নীলুর মতো, তপুর মতো, পাখি ধরাও নেশা। ফাঁদ পেতে পাখি ধরে গুরুডিতে বেচতে যায়। ওর বয়সী ছেলেমেয়েরা পোষবার জন্যে কেনে। তবে গেনু রাগীও কম নয়। পাখি যদি ফাঁদ এড়িয়ে ঘোরে, সে শেষ অবধি গুলতি ছুঁড়ে মারে, তাতে পাখিটা মরে মরুক, মরলে আগুনে ঝলসে রোস্ট করে খাবে। গেনুর বুঝি খিদে পায় না জঙ্গলে ঘুরতে ঘুরতে? খিদে পেলে তখন ইচ্ছে করেই গুলতি ছুঁড়ে মারে, পুড়িয়ে মনের সুখে চিবিয়ে খায়। তারপর ঝর্নার জল খেয়ে গাছের তলায় কিছুক্ষণ জিরিয়ে নেয়। রাতে বাবু বাড়ির 3টে ছেলে মেয়েকে তার বাবা একরকম কুড়িয়েই এনেছিল জঙ্গল থেকে। সকালে উঠে গেনু তাদের সঙ্গে ভাব করতে চেয়েছিল, কিন্তু সে ভোরবেলা ফাঁদ কাঠির আঠা খুঁজতে বেরিয়েছিল। ফিরে এসে দেখে একটা ছেলের পাত্তা নেই। মঙ্গা সর্দার কিছুক্ষণ খোঁজাখুঁজি করেছিল, তার মুখ শুকিয়ে গিয়েছিল। সকালে নাকি ছেলেটা জঙ্গলের ভেতর দাঁড়িয়েছিল, ডাকলেও মানা শোনেনি। বাঘের পেটে গেছে বলে মঙ্গা সর্দারের মুখ চুন। গেনু বলেছিল একটু পরে জঙ্গলে যখন পাখি ধরতে যাবে তখন ওকে খুঁজে দেখবে। তারপর কোত্থেকে একটা মোটর গাড়ি এলো। গাড়িটা বাকি ছেলে মেয়েটাকে তুলে নিয়ে গেল। যাবার সময় ড্রাইভার সর্দারের সঙ্গে কী সব কথাবার্তা বলে গেল। গেনু বুঝতে পারেনি। গেনু ড্রাইভারটাকে চেনে। গাড্ডুর জঙ্গলে মঙ্গল সিংকে কে না চেনে? বনে অনেক রকম পাখি ও জন্তু মারলে সরকারি লোকেরা এসে পাকড়াও করে। মঙ্গল সিংকে গিয়ে ধরাধরি করলে সে বলে কয়ে ছাড়িয়ে দেয়। মঙ্গল সিং গেনুকেও বলে গেছে, খুঁজে দেখবি ছোট ছেলেটাকে। বড় সাহেব কাল থেকে কোথায় চিতাবাঘ শিকারে গেছেন, ফেরেননি। এদিকে মেম সাহেব ছেলে মেয়েদের জন্য কেঁদে কেটে সারা। তাই মঙ্গল সিং বাকি ছেলে মেয়ে দুটোকে বাড়ি নিয়ে গেছে। ফের বেলা আসবে হারিয়ে যাওয়া ছেলেটার খোঁজে। গেনু আজ সারা দুপুর জঙ্গল পাহাড় চষে বেরিয়েছে। তারপর বাবার কথা মনে পড়েছে। ছেলেটা হয়তো কেল্লা পাহাড়ে উঠে বসে আছে। সর্বনাশ, ওটা তো অজগরের ডেরা। ভয়ে কেউ ওর আনাচে কানাচে পা বাড়ায় না। কেল্লা পাহাড়ে নাকি একটা দুটো নয়, অসংখ্য অজগর আছে। তা মঙ্গা সর্দার তো বুড়ো মানুষ, বেশি উঁচু পাহাড়ে আর চড়তে পারে না। গেনু ছেলে মানুষ, সে পাহাড়ে চড়তে ওস্তাদ। সর্দার ছেলেকে বলেছে কেল্লা পাহাড়ে গিয়ে খোঁজ করতে। তাই গেনু কেল্লা পাহাড়ের আনাচে কানাচে ঘুরছে কতক্ষণ, কিন্তু অজগরের ভয়ে চড়তে সাহস পায়নি। গেনুর রাগ হয়েছে। শহরে বাবু বাড়ির ছেলেপুলেদের এত সাহস ভালো নয়। নিশ্চয়ই ছেলেটার মাথায় গণ্ডগোল আছে। দুপুরে ক্লান্ত গেনুর খিদে পেয়েছিল। গুলতি ছুঁড়ে একটা ঘুঘু পাখি মেরেছিল সে। তারপর আগুন জ্বালানো তো সোজা কাজ। তার ছোট্ট থলেতে 2 টুকরো কাঠ আছে। কাঠ দুটোকে ঘষাঘষি করে আগুন জ্বেলেছে শুকনো পাতায়। ঘুঘুটার ছাল ছাড়িয়ে একটা কাঠিতে গেঁথে আগুনে ঝুলিয়ে রেখেছে, রোস্ট করে খেয়েছে। পাহাড়ি মুল্লুকে নুনের বড় অভাব। গুরুডি থেকে ভাগ্যিস সেদিন একটু নুন কিনেছিল গেনু। নুনটা বাবা মাকে লুকিয়ে পাতার মোড়কে মুড়ে রেখেছে।
ছোট্ট থলের মধ্যে সেটা লুকোনো আছে। দেখতে পেলে বাবা মা ওটা নিয়ে নেবে। ঘুঘু পোড়া নুন মাখিয়ে খেতে কি অপূর্ব স্বাদ। ঝর্নার জল খেয়ে গেনুর ঘুম পাচ্ছিল। ঝাঁকড়া গাছটার তলায় ঠান্ডা ছায়ায় একটা চওড়া পাথরে চিত হয়ে শুয়েছিল সে। তার চোখের ওপর একটু তফাতে কেল্লা পাহাড়ের খাড়া দেয়াল। একবার দেয়ালের মাথায় কি যেন নড়তে দেখেছিল। অজগর ভেবে আর তাকাতে সাহস পায়নি। শুধু অজগরকেই তার যত ভয়। বাঘ ভাল্লুক আসুক না, পরোয়া নেই, পাথর ছুঁড়ে ভাগিয়ে দেবে। কিন্তু অজগরের চোখে জাদু মন্তর আছে। যার দিকে সে তাকাবে সেই অবশ হয়ে যাবে, একটুও নড়তে পারবে না। আর রাক্ষসের সাপটা তখন প্রকাণ্ড হাঁ করে তার দিকে এগিয়ে আসবে, গিলে খাবে। চোখের সামনে একদিন গেনু দেখেছিল একটা হরিণের বাচ্চাকে কিভাবে অবশ করে গিলে খেলো একটা অজগর। হরিণের বাচ্চাটা পালাতে পারত সহজেই, পালানোর চেষ্টাও করল না, চুপ করে দাঁড়িয়ে রইল। সেই ভীষণ দৃশ্য সব সময় মনে পড়ে গেনুর। একটু একটু করে গিলে খাওয়ার চেয়ে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই। তা গেনুর মনের তলায় একটা গোপন ইচ্ছে আছে, বড় হয়ে একটা অজগর সে মারবেই। গেনু চোখ বুজেছিল। ঠান্ডা হাওয়ায় বড্ড আরাম। চোখের পাতায় ঘুম এসে ছুঁয়েছে। সেই সময় হঠাৎ মাথার ওপর গাছের পাতায় বুঝি একটা শব্দ হলো, একটা আবছা ঝটপট শব্দ। সঙ্গে সঙ্গে চোখ খুলল গেনু। কেল্লা পাহাড়ের ভয়ঙ্কর অজগর কি তাকে দেখতে পেয়ে চুপি চুপি হাজির হয়েছে? কিছু দেখতে পেল না বটে, কিন্তু ছটফট শব্দটা হচ্ছে গাছের ওপর। গেনু তরাক করে উঠে বসল। তারপর চোখে পড়ল একটা সুন্দর সাদা পায়রা ডানা নেড়ে এই গাছটার মাথায় উড়ে উড়ে বেড়াচ্ছে। ডালপালা আর পাতা এত ঘন যে পায়রাটা বুঝি বসার জায়গা খুঁজে পাচ্ছে না। কিন্তু ও কি, মনে হচ্ছে পায়রাটার বসার মতলব আদতে নেই। সে ডানা দুটো মেলে রেখেছে এবং কাঁপাচ্ছে, আর পাতার মোটায় ঠোক্কর দিচ্ছে। এই গাছটার নাম মেথু গাছ। মেথু গাছের ডাল যেমন শক্ত, পাতা বা মোটাও তেমনি শক্ত, সহজে ছেঁড়া যায় না। পাতাগুলো খুব চওড়া, তিনকোনা, খুব পুরু। আর একটা দিক ঘন সবুজ, অন্য দিক ধূসর। জোর হাওয়া দিলে মনে হয় গাছটার অসংখ্য কান আছে এবং সেই সব কান নাড়া দিচ্ছে। পলকে পলকে সাদা ও সবুজ রঙের খই ফুটছে বুঝি গাছের মাথায়। পায়রাটা পাতা ছিঁড়ে কি করবে ভেবেই পেল না গেনু। কিন্তু অমনি তার মাথায় একটা মতলব এসে গেল। এমন সুন্দর একটা সাদা পায়রা ধরতে পারলে অনেক পয়সা হবে। গুরুটিতে লালাজি বলে একজন ব্যবসায়ী আছে, তার পায়রা পোষার খুব শখ। ধরতে পারলে তাকেই বেচবে গেনু। হায় হায়, কেন সে বুদ্ধি করে!
এ গাছে ফাঁদটা পাতেনি। গেনুর হাতের টিপ খুব ভালো। আস্তে আস্তে সে থলের থেকে গুলতি বের করলো। পায়রাটাকে প্রাণে না মেরে মাটিতে নামানোর কথা ভাবল। কিভাবে সেটা করা যায় সে জানে। কোনো উড়ন্ত পাখির ডানায় ডগায় কিছু আচমকা গিয়ে লাগলেই পাখিটা ভয় পেয়ে এবং ব্যালেন্স হারিয়ে দুম করে পড়ে মাটিতে। গেনু তা জানে। এজন্য একরকম গুলি দরকার। গুলিটা পাতা জড়ানো ছাই আর আটা দিয়ে তৈরি, বেশ হালকা গুলি। লাগলে তত ব্যথা পায় না পাখিরা। থলি হাতড়ে একটা সেই রকম গুলি বের করে গুলতিতে গুলি জুড়ল গেনু। এই একটা মোটে গুলি, ফসকালে খুব পস্তাতে হবে। গেনু সাবধানে পাথরের খাঁজে লুকিয়ে থেকে গুলতি ছুঁড়ল। গুলতির গুলি পায়রাটার ডানার কোনায় গিয়ে লাগতেই পায়রাটা এক টুকরো দলা পাকানো কাগজের মতো টুপ করে এসে সামনে পড়ল। অমনি গেনু খপ করে ধরে ফেলল। আশ্চর্য, সাদা পায়রাটা একটুও ডানা ঝাপটি করছে না কেন? গেনু অবাক হয়ে গেল। তাহলে কি এটা কারুর পোষা পায়রা? তাহলে সে তো আরও ভালো, বেশি দামে লালাজিকে বেচতে পারবে। বলবে আমার পোষা পায়রা এটা। গেনু খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে গেল। তারপর তক্ষুনি গুরুডি চলল নদী পেরিয়ে। তার মা বলল, সর্দারকে নিয়ে গাড্ডুর সেই বড় সাহেব কোথায় যেন বেরিয়েছে। মোটর গাড়িটা ফের এসেছিল, মঙ্গল সিংও এসেছিল। গাড্ডুর বড় সাহেব নাকি জঙ্গলের মালিক। গেনুর মায়ের খুব গর্ব। গেনুর বাবাকে জঙ্গলের মালিকেরও দরকার হয়, কি কম কথা। বিকেল হয়েছে, গুরুটি থেকে ফিরতে সন্ধে হয়ে যাবে। সেই ভয়ে গেনু সারা পথ প্রায় দৌড়েই চলল। গুরুডির লালাজির দোকানে তখন ভিড় রয়েছে। বাবু লোকেরা কেনাকাটা করছে। কত আজব রঙিন জিনিস, খেলনাপত্র আর কাপড় চোপড় বিক্রি করে লালাজি। কোনার দিকে লালাজি বসে আছে, নাদুস নুদুস প্রকাণ্ড কুমড়োর মতো চেহারা। গেনু একটু ভড়কে গেল। যদি ধমক দেয় লালাজি, তার মতো একটা জংলি ছেলের কথায় সে কি কান দেবে? শুধু একটা আশা, লালাজির বাড়ির মাথায় পায়রার বোম আছে। উঁচু বাঁশের ডগায় টং বানানো আছে। পায়রার ঝাঁক সেখানে বসে থাকে। গেনু চুপটি করে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো আছেই, হাতের মুঠোয় পায়রা। কতক্ষণ পরে লালাজির চোখ পড়ল গেনুর ওপর। বলল, কে রে তুই? ওখানে কি করছিস? ভাগ ভাগ। গেনু আরও ভড়কে গেল। কি করবে ভাবছে। হঠাৎ লালাজি তার হাতের পায়রাটা দেখে ফেলল। বলল, ওটা কি রে? পায়রা? কোথায় পেলি পায়রা? কই দেখি দেখি। গেনু এবার সাহস পেয়ে একগাল হেসে এগিয়ে গেল গদির কাছে। বলল, জঙ্গলে ধরেছি লালাজি, খুব ভালো পায়রা, আপনি এটা নেবেন? লালাজি খপ করে পায়রাটা ওর হাত থেকে প্রায় কেড়েই নিল। তারপর তার চেহারা কেমন যেন বদলে গেল।
গেনু সেটা লক্ষ্য করে খুব অবাক হলো। লালাজি পায়রাটা ভালো করে দেখে পাশের একটা লোকের দিকে চোখের ইশারা করল। লোকটার চেহারায় ডাকুর আদল, লোকটার চোখ জ্বলে উঠেছে সঙ্গে সঙ্গে। লালাজি চাপা গলায় বলে উঠল, সেই পায়রাটাই বটে, দেখেই চিনেছি। ডাকু চেহারার লোকটা বলল, কিন্তু এ জংলি ছোঁড়াটা কিভাবে ধরল ওকে? ভবশঙ্কর বাবু বলছিলেন পায়রাটা পালিয়ে গেছে। লালাজি বলল, চুপ, ছোড়াটা টের পাবে। গেনু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেখে ডাকু লোকটা একটু হেসে বলল, ও বেটা জংলি, এসব বোঝে না। হ্যাঁ রে ছোড়া, কি বলছি আমরা, বুঝতে পারছিস? গেনু একটু হেসে জোরে মাথা দোলালো। লালাজি বলল, আমার বরাত, কিন্তু ওরে, ও ভৈরব, ভবশঙ্কর যদি টের পায় ওর পায়রা আমার কাছে আছে, আমাকে খুন করে ও এটা কেড়ে নেবে। ভৈরব হাসতে হাসতে বলল, জানতে পারলে তো, বরং যদি হুকুম দেন ভবশঙ্কর বাবুকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেব, আর ওর ভাগ্নেটাকে কেল্লাবাড়ির অজগরের মুখে ফেলে দেব। লালাজির কুতকুতে চোখ দুটো জল জল করতে লাগলো। বলল, পারবে হে ভৈরব? খুব পারবো, তাহলে তাই করো। ওরা কেল্লা পাহাড়ে ডেরা পেতেছে, তাই কাজটা সহজ হবে, কেউ টের পাবে না। হ্যাঁ, কিন্তু সন্ধ্যের পর ওরা তো ট্রাকে মাল নিয়ে কলকাতা চলে যাবে বলছিল। ভবশঙ্করবাবু যাবে না, ওর ভাগ্নে যাবে। সকালে স্টোভ আর আনাজপাতি দিতে গেলুম কেল্লা পাহাড়ে, তখন আমাকে বলছিল। তাহলে তুমি এখনই চলে যাও ভৈরব, এই নাও কিছু আগাম দিলাম, কাজ শেষ করে এলে বাকিটা দেব। পকেট থেকে এক গোছা নোট বের করে দিল লালাজি। ভৈরব টাকাগুলো নিয়ে বেরিয়ে গেল। গেনুর মনে কথাগুলো তোলপাড় হতে থাকলো, কিন্তু মাথা মুন্ডু খুঁজে পেল না। কেল্লা পাহাড়ে কারা যেন আছে, তাদের একজনকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেবে, অন্যজনকে অজগরের সামনে ঠেলে দেবে। ওরে বাবা, কি সাংঘাতিক ব্যাপার! গেনু শিউরে উঠল। লালাজি বলল, কিরে জংলি ছোড়া, পায়রাটার জন্যে কত দাম নিবি? গেনু কত দাম বলবে ভেবেই পেল না। পায়রাটা যে লোকটার, তাকে ভৈরব পাহাড় থেকে ফেলতে গেল, নিশ্চয়ই খুব দামি পায়রা, কিন্তু কত দামের? গেনু তবু ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে দেখে লালাজি কেমন হাসল। এটা চুরি করে আনিসনি তো? গেনু জোরে মাথা দোলালো, বলল, না লালাজি, ঠাকুর বাবার দিব্যি, ওটা কেল্লা পাহাড়ের কাছে ধরেছি। বুঝেছি, এই নে 1 টাকা দাম দিচ্ছি। 1 টাকা? পুরো 1 টাকা? কাগজের টাকা? গেনু তখনও পুরো 1 টাকা পায়নি পাখি বেচে। সে নেচে উঠল। কাগজের টাকা ছোঁড়ার খুব শখ ছিল তার। আর সে কাগজের টাকা ছুলো এবং সেই টাকার মালিক হতে চলেছে। লালাজি কাগজের নোট এগিয়ে দিতে সে ভক্তি দেখিয়ে নিল। তারপর চোখ বুজে প্রায় 1 দৌড়ে পালিয়ে এলো। যদি লালাজি টাকাটা ফেরত নেয়। বাজারের শেষ দিকে একটা খাবারের দোকানের সামনে দাঁড়ালো গেনু। ইচ্ছে করলেই আজ সে বাবুদের মতো ভালো খাবার খেতে পারে।
কিন্তু তাহলে যে কাগজের টাকাটা বাবা মাকে দেখিয়ে আনন্দ পাবে না গেনু, ভাই বোনদের দেখাবে, আরও সব জঙ্গলের লোকেদের দেখাবে। বেলা পড়ে আসছে, লোভ দমন করে গেনু পা বাড়ালো, জঙ্গলের রাস্তা ধরল। একটু পরেই তার চোখে পড়ল কেল্লা পাহাড়টা, জঙ্গলের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। গেনু যেন নেশার ঘোরে কেল্লা পাহাড়ের দিকে পা বাড়ালো। ওখানে আজ বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ভৈরব কিছু করার আগে গেনু যদি চেঁচিয়ে বলে দেয়, বাবুমশাই আপনাদেরও খুন করতে এসেছে, তাহলে লোক দুটো বেঁচে যাবে। অজগর ভয়টা ভুলে গেনু কেল্লা পাহাড়ের দিকে দৌড়ে চলল। ওই পাহাড়ের উল্টো দিকে খুব কাছেই তাদের গ্রাম। বিকেলে জঙ্গলে পাখপাখালিরা ডাকছে, মাঝে মাঝে দূরে কোথাও বুনো হাতির পাল গাছপালা ভাঙছে আর বিকট চিৎকার করে উঠছে। একবার কোথায় যেন বাঘের ডাকও শুনতে পেল গেনু। কিন্তু সে তো জঙ্গলের ছেলে, ওসব শুনে শুনে আর তার ভয় করে না। বুনো হাতি বা বাঘ ভাল্লুক এড়িয়ে কিভাবে জঙ্গলের পথে চলতে হয় সে জানে। কিছুক্ষণের মধ্যে সে ঝোপঝাড়ের ভেতর দিয়ে নাক বরাবর এগিয়ে কেল্লা পাহাড়ের কাছে পৌঁছে গেল। পাহাড়টার নিচে গাছপালা বড় একটা নেই। অজস্র উঁচু নিচু পাথরের স্তূপ রয়েছে। তার ভেতর গুড়ি মেরে সে এগোলো, পাছে ভৈরবের নজরে পড়ে যায়। কিন্তু ভৈরব কোথায়? এত শিগগির এত উঁচু পাহাড়ে ধাপ বেয়ে উঠে পৌঁছনো সোজা নয়। পাথরের আড়াল থেকে গেনু ভৈরবকে খুঁজতে থাকল। একটু পরেই সে দেখল ভৈরব সবে ধাপের নিচে ভাঙা মন্দিরের পেছন থেকে বেরুচ্ছে। গেনু উঁকি মেরে দেখতে লাগলো তাকে। ভৈরব ধাপ বেয়ে এবার কেল্লা বাড়ির দিকে উঠতে শুরু করেছে। গেনুর মাথায় একটা মতলব খেলল। সে পাথরের আড়াল থেকে হাঁটু গেড়ে বসে গুলতি তাক করল ভৈরবের দিকে। বাঁটুলের মতো ছোট্ট নুড়িটা ভৈরবের পিঠে লাগলো। অমনি ভৈরব থমকে দাঁড়ালো। ফের আরেকটা বাঁটুল ছুঁড়ল গেলু। তারপর একটার পর একটা ছুঁড়তে লাগলো। ভৈরব তখন ভীষণ ভয় পেয়ে গেছে যেন। এদিক ওদিক তাকাচ্ছে, উঁচু ধাপের ওপর বসে পড়েছে সে। আরও গোটা কতক বাঁটুল খেয়ে ভৈরব আর স্থির থাকতে পারল না। আচমকা ধাপ বেয়ে পড়ি কি মরি করে নামতে শুরু করল। শেষে ঠোক্কর খেয়ে একেবারে গড়াতে গড়াতে নিচে এসে পড়ল। তারপর গেনু শুনল ভৈরব রাম রাম বলে চেঁচাচ্ছে। চেঁচাতে চেঁচাতে ভৈরব ঠিক তাড়া খাওয়া খরগোশের মতো পালিয়ে গেল। গেনু আপন মনে হি হি করে হেসে উঠল। ভৈরব ব্যাপারটা ভূতের কীর্তি ভেবেই পালিয়ে গেল। গেনু একটু দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মনে পড়ল কেল্লা পাহাড়ের অজগরের কথা। তখন সে পা বাড়ালো। এখান থেকে তাদের বাড়ি বেশি দূর নয়, কিন্তু যেই সে ঘুরেছে তার চোখ পড়ল একটু তফাতে পাথরের ওপর সুন্দর একটা ছেলে চুপচাপ বসে আছে। নমস্কার শ্রোতাগণ,
আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজপাখি পর্ব 8। আমার গল্প আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকম আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি।